Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so everyone be attentive and enjoy my class. In this class, I will discuss in front of you about the use of would like to, had better to, and would rather. So please be attentive and enjoy my class. In this class, you will get a clear conception about would like to, had better, or would rather. If we want to speak in English fluently, at first we should know the rules of this grammar and of this sentence. আমরা জানি যে would like to এবং want এর উভয়ের অর্থ হলো চাওয়া। আমরা যখন কারো কাছে কিছু চাইতে যাই তখন আমরা স্বাভাবিক want ব্যবহার করি অথবা would like to ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি? want ব্যবহার করি অথবা would like to ব্যবহার করি। ভালোভাবে একটু খেয়াল করব। তো এখানে উড লাইক টু এর ব্যবহার এবং ওয়ান্ট এর ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি আমরা সেটা দেখব। কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য রয়েছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। খেয়াল করবেন সবাই, আমরা যখন ভদ্রতার সঙ্গে কারো কাছে কিছু চাইবো তখন আমরা উড লাইক টু ব্যবহার করব। আর ওয়ান্টের অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছার দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও বা তার নিকট থেকে যদি রাজি নাও হয়, জোরপূর্বক নিতে হয়, তখন একটা অন্ট ব্যবহার করা যায়। কিন্তু ভদ্রতার খাতিরে যখন আমরা কথা বলবো ভদ্রভাবে, তখন আমরা উড লাইক টু এই শব্দটা ব্যবহার করব। এই উড লাইক টু এর ব্যবহার, এটা খুবই আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। দেখেন, এই ক্লাসটার মাধ্যমে আমরা কারো কাছে একটা কথা যখন পেশ করব ভদ্রতার সাথে, তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উড লাইক টু। ভালোভাবে মনে রাখবেন, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি কিছু বলতে চাই, একটা মিটিং এ বসে রয়েছেন, আপনি বলতে চাচ্ছেন ইংলিশে যে আমি কিছু বলতে চাই। এই কথাটা আপনি যখন ইংলিশে বলবেন তখন কিভাবে বলতে হবে? আই উড লাইক টু সে সামথিং। দেখেন কত সুন্দর একটা, এই উডের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বিশাল। বলা হচ্ছে আই উড লাইক টু সে সামথিং, আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। হ্যাঁ, সীমা একটি গান গাইতে চায়, সীমা উড লাইক টু সিং এ সং। আমি এক গ্লাস পানি পান করতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। রহিম রুমার সাথে দেখা করতে চায়, রহিম উড লাইক টু মিট উইথ রুমা। এটা হচ্ছে অ্যাফার্মেটিভে বাক্যগুলা দেখলাম। কি বললাম? আমি কিছু বলতে চাই, আমি কিছু খেতে চাই, আমি কিছু দেখতে চাই, হ্যাঁ, আমি রুমার সাথে কথা বলতে চাই। এই বাক্যগুলো আমরা কিন্তু উড লাইক টু ব্যবহার করব। আজকে থেকেই আমার ক্লাস যারা করছেন, আমরা এখন থেকেই এই উড লাইক টু এ দিয়ে আমরা বাক্য বলবো। আমরা কিন্তু কথা বলা প্র্যাকটিস করব। দেখেন, ইনস্ট্যান্টলি কথা না বললে কখনো কিন্তু কথা বলাতে ফ্লুয়েন্সি আসে না। অর্থাৎ আমি যে বাক্যগুলা বললাম এইখান থেকে আপনাদের নতুন বাক্য তৈরি করতে হবে। নতুন বাক্য তৈরি করে কথা বলা শিখতে হবে। স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। হুম, আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। আচ্ছা, তাহলে কি বললাম? আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। তাহলে এইটা হচ্ছে অ্যাফার্মেটিভের একটা বাক্য, পজিটিভ, তাই না? এইটা যখন আমরা নেগেটিভ করব, না বোধক, আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই না, আমি সেখানে যেতে চাই, আমি সেখানে যেতে চাই না, সীমা একটি গান গাইতে চায়, সীমা একটি গান গাইতে চায় না। হেয়ার ইউ ক্যান সি। আর এই ধরনের বাক্য না বোধক বা নেগেটিভ হলে নিম্নলিখিত স্ট্রাকচার অনুসরণ করতে হবে। কেমন দেখেন, স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উড লাইক টু। কি হবে? সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমি কিছু বলতে চাই না, আই উডেন্ট লাইক টু সে সামথিং। আমি সেখানে যেতে চাই না, আই উডেন্ট লাইক টু গো দেয়ার। সীমা একটি গান গাইতে চায় না, সীমা উডেন্ট লাইক টু সিং আ সং। অর্থাৎ প্রথম বাক্যগুলো আমরা অ্যাফার্মেটিভ শিখেছি, আর এই দ্বিতীয় বাক্যগুলো আমরা নেগেটিভ করলাম। কিভাবে দেখেন, সাবজেক্ট প্লাস উড নট লাইক টু, আমি নতুন একটা মাত্র শব্দ যোগ করেছি, সেটা হচ্ছে উডের পরে আমি নট বসিয়েছি। কি বলেছি? উডের পরে নট। আই উড নট লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি কিছু বলতে চাই না, আই উড নট লাইক টু সে সামথিং। আমি সেখানে যেতে চাই না, আই উড নট লাইক টু গো দেয়ার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। খুব সহজ। দেখেন, ছোট্ট একটা ক্লাস, কিন্তু এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কথাগুলা কিভাবে ভদ্রতার সঙ্গে একে অপরের কাছে বলতে পারি সেই বিষয়টা আমরা ভালো করে দেখব। আমরা যখন অপরিচিত বা পরিচিত কারোর সঙ্গে কথা বলি, আমাদের কথার ভিতরে যেন ভদ্রতাটা থাকে। ভদ্রতা হচ্ছে আমাদের পরিচয়।
তো সেই ভদ্রতার সঙ্গে যখন কথা বলবো তখন আমরা ইংলিশে উড লাইক টু ব্যবহার করব। কি ব্যবহার করব? উড লাইক টু। তো আমরা অ্যাফার্মেটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। এই ধরনের বাক্যকে কিভাবে প্রশ্নবোধক করতে হয়। যেমন দেখেন, আপনি কি আমাকে সাহায্য করতে চান? রহিম কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? দেখেন, আমরা শুধু গ্রামার যদি শিখি, রুল যদি শিখি, আমাদের হবে না। আমাদেরকে এই স্পোকেনের রুল শিখে শিখে এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে। আপনি এখানে কোন টেন্স ব্যবহার করবেন, কিভাবে এই কথাগুলা বলবেন? আমি আপনি কি আমাকে সাহায্য করতে চান, এখানে কোনো টেন্স ব্যবহার করে বাক্যটা কি কমপ্লিট করা সম্ভব? রহিম কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? অবশ্যই বাক্যগুলো করতে গেলে টেন্সের প্রয়োজন, কিন্তু টেন্স এখানে যেমন লাগবে তেমন এখানে একটা স্ট্রাকচার ব্যবহার করেছি, উডের ব্যবহার, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভদ্রতার একটা পরিচয় বহন করে। উড, এই উড ভার্বটার ব্যবহার অনেক। আজকে আমরা দেখতেছি কিভাবে উডকে ব্যবহার করে ভদ্রতার সঙ্গে কথা বলা যায়। এই ধরনের বাক্যটি স্ট্রাকচার হবে এমন, দেখেন, আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? এখানে উড ইউ লাইক টু, দেখেন স্ট্রাকচারটা আমি কি লিখেছি গ্রিন কালারে, পেস্ট কালারে একটু দেখেন ইয়ে করেছি। প্রথমে আসবে উড, তারপর কি আসবে সাবজেক্ট, উডের পরে সাবজেক্ট বসিয়েছি ইউ, তারপর কি দিয়েছি লাইক টু। এই লাইক টু এর অর্থ হচ্ছে পছন্দ করা। আপনি কি আমাকে সাহায্য করতে চান? এখানে লাইক মানে পছন্দ করা বা চাওয়া। উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ উড রহিম লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? রহিম কি ব্যাংকে টাকা ডিপোজিট করতে চায়, জমা দিতে চায়? ডিপোজিট মানে হচ্ছে জমা দেওয়া। তো বলা হচ্ছে যে রহিম কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড রহিম লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? এখানে আমরা ভদ্রতার সঙ্গে যখন প্রশ্ন করব তখন উড ব্যবহার করব। দেখেন, আমরা তিনটা বিষয় দেখেছি, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, আরেকটা দেখলাম হচ্ছে উড দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ করা হয়, কিভাবে ইন্টারোগেটিভ করা হয়। এখন আমরা দেখব ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস উড লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। এখন আমরা শিখব উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই উডের আগে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। বিষয়টা খুবই সিম্পল, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। যেমন, আপনি কি খেতে চান? আমি ভাত খেতে চাই। দেখেন, আমি আমাকে প্রশ্ন করেছেন আপনি যে হোয়াট, আপনি কি খেতে চান? রেস্টুরেন্টে গিয়েছেন, তো আপনাকে প্রশ্ন করা হলো ইংলিশে হোয়াট ডু ইউ লাইক টু ইট? হোয়াট ডু ইউ লাইক টু ইট, আপনি কি খেতে চান? তো আপনি বলছেন যে আমি ভাত খেতে চাই। দেখেন কি বলছেন, আমি ভাত খেতে চাই। আপনার ভাতের ক্ষুধা লেগেছে, বলছেন আই উড লাইক টু ইট রাইস। আই উড লাইক টু ইট রাইস। এবার আপনাকে প্রশ্ন করছে যে আপনি কখন রাতের খাবার খেতে চান? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ। দেখেন, এখানে আমরা অনেকেই কিন্তু এই হ্যাভের ব্যবহারটা বুঝতে পারি না, যে এখানে হ্যাভটা কিভাবে ব্যবহার করা হলো, তাই না? তো এখানে বলা হচ্ছে যে হ্যাভটা এমন ভাবে ব্যবহার করা হচ্ছে খাওয়া অর্থে। অর্থাৎ আমরা শুধু ইট মানে খাওয়া জানি, নো, আমরা সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করব। আমরা ইট এর পরিবর্তে হ্যাভ। হ্যাভ অর্থ কিন্তু খাওয়া। আপনি কখন রাতের খাবার খেতে চান? এই কখন ইংরেজি হচ্ছে হোয়েন। কখন ইংরেজি কি হবে বলেন? হোয়েন। হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? এখানে হ্যাভ এর পরিবর্তে আপনি যদি ইট দেন, এটা আপনার এনসিয়েন্ট একটা গ্রামারের ব্যবহার হয়ে গেল, হোয়েন উড ইউ লাইক টু ইট ইউর ডিনার। কিন্তু আমরা ইটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করব, হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কখন রাতের খাবার খেতে চান? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। আপনি বলছেন যে আমি রাতের খাবার 9টায় খেতে চাই বা 9টায় খাই। 9টায় খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার এট 9 PM। দেখেন, প্রত্যেকটা জায়গায় উডের ব্যবহার, হ্যাঁ, আই দিয়ে। এটাকে বলা হচ্ছে ইলেক বা লোভ চিহ্ন। দেখেন, এটা অনেকেই কিন্তু আমরা জানি, আবার অনেকে জানি না। আই দিয়ে কমা দিয়েছি, অর্থাৎ এটাকে ইলেক বা লোভ চিহ্ন। উড বানান কি? WOULD। WOULD। তো এখানে শুধু আই দিয়ে একটা কমা দিয়েছি, তারপর ডি দিয়েছি, এখানে WOUL, এই চারটা লেটার বা বর্ণ আমি সাইলেন্ট করে দিয়েছি। এই জন্য এটাকে বলা হচ্ছে আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার এট 9 PM। দেখেন, রহিম কেন বিদেশে যেতে চায়? কি বললাম? রহিম কেন বিদেশে যেতে চায়? হোয়াই রহিম উড লাইক টু গো অ্যাব্রড। কি বলা হচ্ছে? হোয়াই রহিম, কেন রহিম উড লাইক টু গো অ্যাব্রড, কেন রহিম বিদেশে যেতে চায়। তো বলা হচ্ছে রহিম
উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়। রহিম উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। এখানে দেখেন উড দিয়ে কিভাবে কথা বলবেন। আমি কিছু বলতে চাই, প্রথম বাক্যটা দেখেন, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, এই বাক্যটা অনেকে এইভাবে বলতে পারেন, আই ওয়ান্ট টু সে সামথিং। এই উডের পরিবর্তে ওয়ান্ট ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যখন উড ব্যবহার করবেন, এই উডটা হচ্ছে একটা ভদ্রতার পরিচয়। কি বলা হচ্ছে? এই উড হচ্ছে এখানে ভদ্রতার পরিচয়, যে আমি কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং, আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু গো দেয়ার। সীমা একটি গান গাইতে চায়। সীমা উড লাইক টু সিং এ সং। দেখেছেন? এই বাক্যগুলো যদি আমরা এইভাবে করি, আমরা টেন্সটা যদি পারি, যেমন ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, তাহলে আমরা ওয়ান্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা ওয়ান্টের পরিবর্তে উড লাইক টু, বলতে চাই, খেতে চাই, এই ধরনের বাক্যে আমরা উড ব্যবহার করব। তো এইটার বাক্যটা যদি আমি পাস্ট টেন্সে করি, আমি বলতে চেয়েছিলাম, আমি খেতে চেয়েছিলাম, তখন কি হবে বলেন তো? এই দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্সটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা আপনি 15 মিনিট বই পড়লে 2 মিনিট টেন্স পড়বেন, 1 ঘন্টা ইংরেজি বই পড়লে 10 মিনিট টেন্স পড়বেন। কেননা টেন্সটা যত বেশি ভালো করে জানবেন, টেন্স যত বেশি ভালো করে জানবেন, আমাদের বেসমেন্টটা যত বেশি পাকা হবে, উপরে গিয়ে আমাদের তত বেশি সহজ হবে। একটা 20 তলা ভবন করতে গেলে ওই ভবনের নিচে বেসমেন্ট যেমন খুব মজবুত লাগে, এখানেও কিন্তু আপনার এই টেন্সের বেসমেন্টটা খুব মজবুত করতে হবে। যেমন যদি বলা হয় একটা বাক্য দিয়ে যদি 12টা টেন্স আমরা শিখতে চাই, কিভাবে হবে? যদি বলা হয় গো, তাহলে এটা দিয়ে কি করা যায়? আই গো, আমি যাই। আমি যাচ্ছি বা আমি যাইতেছি, কি হবে বলেন তো? আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং। একটা ভার্ব দিয়ে কেউ 12টা বলতে পারবেন? আমি একটু আনমিউট করছি, আপনারা একটু বলেন তো। একটা ভার্ব দিয়ে 12টা টেন্স একটু বলতে হবে, কে পারবেন? হু ক্যান ডু ইট? হুম স্যার ক্যান ডু ইট। আমি হ্যাঁ, মৌসুমী, প্রথমে মৌসুমী বলবে, তারপর হচ্ছে শারমিন আক্তার বলবেন। এই গো দিয়ে আপনাকে 12টা বাক্য বলতে হবে। আর আপনি যদি 12টা না বলতে চান, প্রত্যেকটার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চতুর্থ নাম্বারেরটা বাদ দিলে হবে। 3টা করে বলেন। আই গো, তারপর কি হবে বলেন তো? আই গো, হুম আই এম গোয়িং, ইয়েস, আই হ্যাভ গন। আই হ্যাভ গন। থ্যাংক ইউ। পাস্ট টেন্সের 3টা আই বলেন। হ্যাঁ, পাস্ট টেন্সে আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, এখানে টাইমটা উল্লেখ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা হচ্ছে অন্যান্য টেন্স থেকে, এখানে সময়ের উল্লেখ থাকে। আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, দে হ্যাভ বিন প্লেইং ফর 5 আওয়ার্স। হ্যাঁ, তারপরে পাস্ট টেন্স শুরু করেন, পাস্ট টেন্সটা বলেন। ওয়েন্ট, আই ওয়েন্ট, থ্যাংক ইউ। আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, থ্যাংক ইউ। হ্যাড গন, আই হ্যাড গন, থ্যাংক ইউ। আই হ্যাড বিন গোয়িং তারপর ফর 5 hours, ফর 5 আওয়ার্স। হ্যাঁ, এবার ফিউচারটা বলেন। আই উইল গো, হুম আই উইল বি গোয়িং, হুম will have been, I will have going, হুম I will have been going for 5 hours. থ্যাংক ইউ। সবগুলো বাক্যই আপনার কারেক্ট হয়েছে, দেখেছেন? মৌসুমী, হ্যাঁ, অপ্সরা কত সুন্দর করে বলেছে। শারমিন আক্তার, সবাই একটু মিউট রাখবেন, যে কথা বলবে সেই আনমিউট করবে। হ্যাঁ, তাহলে ক্লাসটা কিন্তু খুব সুন্দর হবে, এনজয়েবল হবে। কথা বলতে গেলে আপনাকে কি করতে হবে? কথা বলাটা প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করতে গেলে আমাদের একটা সিকোয়েন্স অনুসারে এগোতে হবে। আপনি এখন রাইট ভার্ব দিয়ে বলবেন। কোন ভার্ব দিয়ে বলবেন? রাইট। হি রাইটস, এইটা দিয়ে বলেন। 12টা বলতে হবে। হি রাইটস। দেখেন আমি এখানে অবজেক্ট বাদ দিয়েছি, আমাদের শেখার সুবিধার্থে অবজেক্ট আমরা দিতে পারি। হি রাইটস কি? হি রাইটস আ লেটার, হি রাইটস আ পোয়েম, হি রাইটস আ নোভেল। তো এখানে আমরা অবজেক্টটা সাইলেন্ট রেখে শুধু সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করব। কত সহজ সিস্টেম দেখেন। বলেন, শুরু করেন। হি রাইটস এর কন্টিনিউয়াস। He is writing. হি ইজ রাইটিং। He has wrote. হুম He has been reading হুম for 3 hours. রিডিং না, রাইটিং। Sorry, writing for 3 hours. ইয়েস। তারপর পাঁচটি হচ্ছে যে he wrote, he was written, হুম he had been writing for 3 hours. থ্যাংক ইউ। তারপর ফিউচার বলেন। He he will write. হুম তারপরে হচ্ছে he will be writing. রাইটিং, থ্যাংক ইউ। He had
he had written, he had been writing for 3 hours. ফিউচার টেন্সে কি হ্যাড বা এটা আসবে? ফিউচারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি এটা বুঝতে পারছেন, কিন্তু আপনার বলার সময় একটু এলোমেলো হয়েছে, ধন্যবাদ যতটা বলছেন। আচ্ছা, এইবার আমি একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করব। কেমন? আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলবো, এইটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ছেলেদের ভিতরে কেউ একটু বলার চেষ্টা করতে হবে। দীপঙ্কর সাহা ফ্রম ইন্ডিয়া, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। দীপঙ্কর সাহা। ওকে, আমি একটা বাক্য বলবো, এটাকে আপনি 4টা ভাবে মুভ করবেন। এখন ভার্বটা আমি গো এবং রাইট বাদ দিয়ে আমি যদি প্লে দিয়ে দেই, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, এইটাকে আপনি ওই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। বলেন, দে আর প্লেইং, বলেন। They are playing football. Okay. They are not playing football. Are they playing football? Are not they playing? হ্যাঁ, আর নট কে আমরা শর্ট ফর্মে আরএন্ট বলবো। আর নট দে প্লেইং ফুটবল, এটা আমরা রিসেন্ট ইংলিশে আমাদের বলার সময় যত শর্ট ফর্ম ব্যবহার করা যায়, ফরেনাররা কিন্তু বিশেষ করে নেটিভ স্পিকার যারা, এরা কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করতে ভালোবাসে। আমরা যেমন অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলি, ইংরেজরা কিন্তু ওভাবে বলতে চায় না। তো আরএন্ট দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড বা আরএন্ট দে প্লেইং ফুটবল, অর্থাৎ এইখানে আমাদেরকে টেন্সটা আমরা এমন ভাবে মুখস্থ করব, যেমন এই যে জায়গাটা দেখেন, আমরা যদি এখানে একটু আসি, এটা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে। যেমন বাংলা থেকে আমরা সারাদিন যে কথাগুলা বলি, এইগুলা যদি আমাদের মনের অভিব্যক্তি, আমরা যা বলি না কেন, এইটা যদি আমরা ইংলিশে অনুবাদ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি ভাষাটা শেখা হয়ে গেল। আপনার মনে যা আসবে, যে ধরনের সেন্টেন্স আসুক না কেন, সেটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। সেই দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে। কিভাবে করা যায়? এখানে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মোডাল, সেমি মোডাল, এগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। দেখেন, একটা প্যাসেজ আমি একটু অনুবাদ করে দেই। আমাদের এটা কোনো একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম, তারপর আমি 2-3টা বাক্য একটু দেখাই, বাকিগুলো আপনারা করবেন। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। কি বললাম? আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। নিচে আপনাদের হোমওয়ার্কের জন্য অনেকগুলা প্যাসেজ রয়েছে, এইগুলো আপনারা একটু করবেন। আপনারা যে ইংরেজি শিখছেন, আসলে শিখতে পারছেন কিনা নিজেকে নিজে পরীক্ষা করা যায়, নিজেকে নিজে টেস্ট করা যায়। কিভাবে জানেন? এই বাক্যগুলো আপনারা নিজেরা যখন করবেন, করতে গেলে দেখবেন অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। এই দেখেন, আমাদের জীবন মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। স্কুলে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। দেখেন, এই বাক্যগুলো আপনি মনে হবে পারবেন, আপনার মনে হবে এইগুলা পারবেন, কিন্তু এইগুলো আপনি ট্রাই করেন, একটু করতে যান, পারবেন না। আমি রিয়েলি বলছি, এগুলো একটু চেষ্টা করেন, দেখবেন আপনার সামনে হয় টেন্স, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাজাতে পারতেছেন না, ভয়েস চেঞ্জ আসলে সেটা পারছেন না, অথবা কোনো নতুন কোনো একটা ওয়ার্ড ভোকাবুলারি পারতেছেন না। কিন্তু এইটা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার কথা বলার দক্ষতাটা তত বেশি বেড়ে যাবে। এই জায়গাটা একটু দেখেন। আমাদের দেশ, কোথায় যেন ছিলাম, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। আচ্ছা, আমি এমন একটা রুল করিয়েছিলাম আপনাদের, কোনো বাংলা বাক্যে কোনো বাংলা বাক্যে যদি আছে, নাই, ছিল, ছিল না এমনটি থাকে, তাহলে সেখানে দেয়ার দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয় বলেন? দেয়ার। আমি বলেছিলাম, দেখেন, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, কক্সবাজারে একটি সমুদ্র সৈকত আছে, আমাদের গ্রামে একটি নদী ছিল, আছে, নাই, ছিল, ছিল না, এমনটি থাকলে দেয়ার দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয় বলেন? দেয়ার। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। এই যে দেয়ার, কোথায় দেয়ার আনতে হবে বলেন তো? আমরা অনেকে এই ব্যবহারটা পারি না। কোনো বাংলা বাক্যে শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না এই ধরনের শব্দ থাকে, সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। অর্থাৎ কোথাও কোনো জিনিস স্থিরভাবে আছে অথবা স্থিরভাবে ছিল। আমাদের গ্রামে একটা নদী ছিল, নদীটা এখন শুকিয়ে গেছে, নদীটা আর নাই। আপনি কাউকে বলছেন যে, জানেন, আমাদের গ্রামে একটা নদী ছিল, বাক্যটা কিভাবে করবেন? এখানে সাবজেক্ট কি প্রথমে রিভার আনবেন? এই বাক্যগুলো আপনি একটু খাতা কলমে করতে যান, অনেক রকমের বাধা পাবেন, করতে পারবেন না। কিন্তু এই ক্লাসগুলো যদি কেউ ধারাবাহিকভাবে করে, দেয়ারের ব্যবহার, ইটের ব্যবহার, এই যে কেবল একটা মডাল ভার্বের ব্যবহার দেখালাম, কেবল উড লাইক টু এর ব্যবহার দেখালাম, এই ক্লাসগুলো করবেন, দেখবেন আপনারা অটোমেটিকলি কথা বলা শিখে গেছেন।
এই রুলগুলা না জানলে কথা বলা সম্ভব না। তো কি বললাম যে আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এই আছে শব্দটার জন্য দেয়ার ব্যবহার করতে হবে। দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। কি হবে? স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। কি হবে? দ্য স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। দেখেন, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। এখানে কিন্তু আছে নাই, ছিল ছিল না এমন কোনো শব্দ নাই, এখানে দেয়ার ব্যবহার করা যাবে না। এখানে স্কুলটি হচ্ছে ডিরেক্ট সাবজেক্ট। কি হবে? স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। কি বললাম বলেন? প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। কি হবে? এভরি মর্নিং, প্রতিদিন সকালে স্টুডেন্টস গো টু স্কুল। দেখেন, প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, ভার্ব কি? গো। আর টু স্কুল, এই স্কুলটা হচ্ছে অবজেক্ট। আর এখানে টু স্কুল কেন হলো? কারণ স্কুলের আগে একটা প্রেপোজিশন টু বসাতে হবে। এই প্রেপোজিশনটা হচ্ছে ইংরেজি ভাষার অলংকার। এইটা যদি বলা হয় স্টুডেন্টস গো স্কুল, দেখবেন এটা কেমন, বাক্যটা যেন একটু খালি খালি লাগে, কোথায় যেন কি বাদ থেকে যাচ্ছে। কিন্তু যখন আমি এখানে টু ব্যবহার করব, কি হবে? এভরি মর্নিং স্টুডেন্টস গো টু স্কুল। প্রত্যেক দিন সকালে বা প্রত্যেক দিন ছেলেমেয়েরা স্কুলে যায়। এই বাক্যগুলা কিভাবে করা হয়েছে, এর টেন্স কি হবে, এর ভয়েস চেঞ্জ কি হবে, এইটার পরিবর্তনটা কেন হলো, সব কিন্তু এখানে দেখেন দিয়েছি। আপনারা যারা শীট ভালোভাবে পড়েন, এখানে অনেকেই রয়েছেন প্রবাসী থেকে ক্লাসটা করছেন, তাই না? প্রবাসী মানে যারা স্টুডেন্ট রয়েছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা আমার ক্লাসটা করলে, এই ক্লাস রেকর্ড গুলো ভালোভাবে দেখলে, পরবর্তীতে শুধু একবার পিডিএফ ফাইলটা পড়বেন, আপনি অটোমেটিকলি এই বিষয়গুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। কারো সাথে আপনি মনের ভাবগুলা বাংলা থেকে ইংরেজিতে বলতে পারবেন। কেউ আমাকে, আপনার সঙ্গে দেখা হলো, বললো যে হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, আপনি বললেন মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ ইয়াসিন, হ্যাঁ যে কোনো একটা বললেন। তারপর যদি আপনি আর না বাড়াতে পারেন, কথা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাষাটা শিখে কোনো লাভ হবে না। আর কথা বলতে গেলে এই ধরনের রুল আমাদেরকে প্রয়োজন। কিভাবে আপনারা এগোবেন? দেখেন, আমি আরো একটা জায়গা একটু দেখাই। টেন্সের ব্যবহারটা তো আমি দেখাচ্ছি, টেন্সের সঙ্গে সঙ্গে আমাদের এইটাও একটু দেখতে হবে। প্লিজ ওয়েট। এই জায়গাটা একটু দেখেন। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট। এই রুলটা একটু দেখাবো, পিডিএফটা একটু দেখবেন প্লিজ। আমরা কত সুন্দর করে এই বাক্যগুলো সাজাতে পারি। আমাদের মনের ভাব প্রকাশ করতে গেলে আপনি শুধু টেন্স জানলে হবে না, পার্টস অফ স্পিচ জানলে হবে না, এই রুলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন দেখেন, এখানে আমি ক্যানের যদি একটা স্ট্রাকচার দেখাই, ক্যান, ক্যান মানে হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ কি বলেন? পারা। যেমন আমি কাজটি শুরু করতে পারি, আমি এই কাজটি করতে পারি, আমি সবকিছুই জানতে পারি, আমি খুব দ্রুত দৌড়াইতে পারি, আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারি, আমি খুব ভালো গান গাইতে পারি। দেখেছেন? তাহলে এখানে পারি অর্থে ক্যান ব্যবহার করতে হবে। আরো একটা বিষয়, মডাল ভার্বের ক্লাসটা যারা করেছিলেন, সামর্থ্য অর্থে ক্যান ব্যবহার করা হয়। কি অর্থে ক্যান ব্যবহার করা হয়? সামর্থ্য। আমার শরীরে যখন করার সামর্থ্য থাকে, তখন ক্যান ব্যবহার করা হয়। যেমন আমি কাজটি শুরু করতে পারি, অ্যাবিলিটি রয়েছে আমার, আই ক্যান স্টার্ট দা ওয়ার্ক। কি হবে বলেন? আই ক্যান স্টার্ট দা ওয়ার্ক, আমি কাজটা শুরু করতে পারি। আমি অঙ্কটি করতে পারি, আমি তার সাথে কথা বলতে পারি। আচ্ছা, তারপর দেখেন কোন জায়গাতে ছিলাম আমি। এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো না জানলে কথা বলা একদমই যায় না। আমি কাজটি শুরু করতে পারি, আই ক্যান স্টার্ট দা ওয়ার্ক। আমি একাই কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক অ্যালোন। খেয়াল করবেন, এই ক্যানের পরিবর্তে আমরা কিন্তু যখন পাস্ট ফর্ম বলবো, আমি কাজটি শুরু করতে পারতাম, তখন ক্যানের পরিবর্তে এই ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। বাক্যটা সবই ঠিক থাকবে, শুধু ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করব। আমি কাজটি শুরু করতে পারি, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি একাই কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন। আমি সবকিছু জানতে পারি, আই ক্যান নো এভরিথিং। আমি খুব দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ভেরি ফাস্ট। আমি তোমার চেয়ে দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ফাস্টার দেন ইউ।
দেখেন এখানে ক্যানের ব্যবহার দিয়ে বাক্যগুলো কমপ্লিট করেছি। স্ট্রাকচারটা হবে কি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব এই ক্যানের পরিবর্তে আমরা কুড ব্যবহার করব। ক্যানের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? কুড। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ইফ ইউ নো দিস রুলস ক্লিয়ারলি ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। মনে রাখবেন এই রুলগুলো ক্লিয়ারলি জানবেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। যেমন আমি এই কাজটি করতে পারতাম, কি হবে? আই কুড ডু দ্য ওয়ার্ক অ্যালোন। আমি নদীতে সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম ইন দ্য রিভার। আমি গান গাইতে পারতাম, আই কুড সিং আ সং। আমি দ্রুত হাঁটতে পারতাম, আই কুড ওয়াক ফাস্ট। আমি খুব দ্রুত দৌড়াইতে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট। আমি তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প হিম। কি হবে? আই কুড হেল্প হিম। অর্থাৎ এখানে মনে রাখবেন সাবজেক্টের পরে কুড দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে? কুড। এরপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আমি একাই কাজটি করতে পারতাম, আমি নদীতে সাঁতার কাটতে পারতাম, আমি গান গাইতে পারতাম, আমি দ্রুত দৌড়াইতে পারতাম, আমি খুব দ্রুত দৌড়াইতে পারতাম, আমি এখানে আসতে পারতাম। এই বাক্যগুলো এখানে সাবজেক্টের পরে কুড ব্যবহার করে করতে হবে। তারপর দেখেন এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করেন। একটু আগে আমি যে প্যাসেজটা দেখালাম ওই প্যাসেজগুলো আপনারা পারবেন। ওই প্যাসেজগুলো পারতে গেলে এই রুলগুলো আপনাকে জানতে হবে। একদিনে কিন্তু প্যাসেজগুলো করা সম্ভব না। যারা আমার সঙ্গে লেগে রয়েছে, অনেক আগে থেকে ক্লাসগুলো করছে, টেন্স কিন্তু তাদের ক্লিয়ার। দেখেন তার প্রমাণ এখানে মৌসুমী নামে একটা মেয়ে, অপ্সরা, তারপর শারমিন আক্তার কত সুন্দর করে বাক্যগুলো বললো। এরপর আপনাদের কাছে আমি যখন আসবো প্রেজেন্টেশন চাইবো, তখন কিন্তু এই রুলগুলা দিয়ে আপনাদের বাক্য করতে হবে। আমি একটা স্ট্রাকচার দেখিয়ে 10টা সেন্টেন্স শিখালাম, ওইখান থেকে আরো নতুন 10টা বাক্য আপনাদেরকে বলতে হবে। সবাই শুনতে পারছেন আমার কথা? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে, হ্যাঁ কথা বলবেন, আমি কথা বলার সুযোগ দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, আর এমনি ক্লাসের শেষে পাবেন। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। খুব সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা বাক্যের উদাহরণ। আমি কাজটি করব, আই উইল ডু দা ওয়ার্ক। আমি ক্রিকেট খেলবো, আই প্লে ক্রিকেট। দেখেন এখানেও কিন্তু সেই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কোন জিনিস? আই উইল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। এইটার নেগেটিভ কি হয় জানেন? আই ওয়ন্ট টু ডু দা ওয়ার্ক। এই উইল নট কে কি বলা হয়? ওন্ট। আই ওয়ন্ট টু ডু দা ওয়ার্ক। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলবো না, আই ওয়ন্ট প্লে ক্রিকেট। আমি শীঘ্রই আসবো, আই উইল কাম সুন। আমি শীঘ্রই আসবো, আই উইল কাম সুন। আমি শীঘ্রই আসবো না, আই ওয়ন্ট কাম সুন। হ্যাঁ, অর্থাৎ এই বাক্যগুলো কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে বাক্যগুলো করতে হবে। কিসের স্ট্রাকচার বলেন? ফিউচার ইনডেফিনিট। আমরা সবাই এটা জানি, এইটা নিয়ে আমরা বেশি কথা বলবো না, আমরা পরের ইসে চলে যাই। দেখেন যখন এই বাক্যগুলোকে আপনি প্রশ্নবোধক করবেন তখন কি হয় জানেন? উইল প্লাস সাবজেক্ট, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন তুমি কি কাজটি করবে? উইল ইউ ডু দা ওয়ার্ক। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার। একেবারে সহজ নিয়ম। নিয়মটা কি? সাবজেক্টের আগে আপনাকে ওই অক্সিলারি ভার্বটা আনতে হবে। যারা মন দিয়ে আমার কথাগুলো শোনে তাদের কিন্তু পরবর্তীতে আর পড়া লাগে না। এই কথাগুলো যেমন আপনি কাউকে বলছেন যে তুমি কি ভাত খাবে, তুমি কি আমার সাথে ঢাকায় যাবে, তুমি কি আমার সাথে বেড়াতে যাবে, এই বাক্যগুলো আপনাকে এই স্ট্রাকচার দিয়ে করতে হবে। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, তুমি কি কাজটি করবে? উইল ইউ ডু দা ওয়ার্ক। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। অর্থাৎ এখানে উইলটাকে সবার প্রথমে আনলে বাক্যটা কমপ্লিট হবে। এই বাক্যগুলো ভালোভাবে দেখে রাখেন। আমি যখন আনমিউট করব আপনাদের এইখান থেকে নতুন নতুন বাক্য বলতে হবে। কারণ কি, আমরা যদি একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকি কথা বলা শেখা যাবে না। কথা বলতে গেলে বিভিন্ন ভাবে আপনাকে নিয়ম, আপনাকে সেন্টেন্স বড় করতে হবে। সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যে কথাগুলো বাংলাতে বলি সেই কথাগুলো যেন আমরা ইংলিশে বলতে পারি, সেই ক্যাপাসিটি আমাদেরকে অর্জন করতে হবে। দেখেন এরপর একটা খুব ইম্পর্টেন্ট রুল দেখাবো, লেটাস। হ্যাঁ, লেটাসকে আমরা সংক্ষেপে বলি লেটস। লেটাসকে আমরা সংক্ষেপে কি বলবো? লেটস। লেটাস শব্দের অর্থ হচ্ছে চলো যাই, আর লেটস শব্দের অর্থ হচ্ছে চলো যাই বা চলো। লেটস প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। লেটস প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। চলো একটা বিরতি নেই, লেটস টেক এ ব্রেক। চলো বিশ্রাম নেওয়া যাক, লেটস টেক এ রেস্ট। চলো দরিদ্রদেরকে সাহায্য করি, লেটস হেল্প দ্য পুয়ার। চলো করমর্দন করি, লেটস শেক হ্যান্ডস। এটা দেখেন সুন্দর একটা শব্দ, লেটস শেক হ্যান্ডস। হ্যাঁ, হ্যান্ড শেক বলি না, হ্যান্ড শেক। এখানে বলতে হবে শেক হ্যান্ডস।
চলো করমর্দন করি, চলো একটা ফোন করি, লেটস মেক এ ফোন কল। লেটস মেক এ ফোন কল, চলো ব্যাপারটা প্রত্যক্ষ করি, মানে কি দেখি, লেটস অবজার্ভ দ্য ইস্যু, লেটস অবজার্ভ দ্য ইস্যু, চলো সত্যটি যাচাই করি, লেটস ভেরিফাই দ্য ট্রুথ, চলো বাসে যাই, লেটস গো বাই বাস, চলো প্রজেক্টটা শুরু করি, লেটস বিগিন দ্য প্রজেক্ট। দেখেন, এই লেটস এর ব্যবহার যদি না জানেন, আপনি কি কথাগুলো কখনো বলতে পারবেন? পারবেন না। লেটস প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, লেটস প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি কখনো কাউকে এমনটি বলার প্রয়োজন হয় যে চলো যাই, চলো খাই, তখন কিন্তু লেট আসকে আমরা ব্যবহার করব। পরবর্তীতে দেখেন একটা সহজ নিয়ম, আমি আমেরিকা থেকে এসেছি, আমি ঢাকা থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, হ্যাঁ, আমি চাঁদপুর থেকে এসেছি, আমি চট্টগ্রাম থেকে এসেছি। এই বাক্যগুলো কিভাবে করতে হয় জানেন? সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়, অ্যাম ইজ আর, যে কোনো একটি বসাতে হবে, তারপর প্রেপোজিশন বসাতে হবে, তারপর নাউন বসাতে হবে। যেমন দেখেন, আমি আমেরিকা থেকে এসেছি, আম ফ্রম আমেরিকা, আমি ঢাকা থেকে এসেছি, আম ফ্রম ঢাকা, আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। বা যদি কোথাও আসি, যেমন আমি লন্ডনে আছি, আই এম ইন লন্ডন, আমি নোয়াখালীতে আছি, আই এম অ্যাট নোয়াখালী। দেখেন এইখানে একটা কথা বলি, এই ইন লন্ডন আর অ্যাট নোয়াখালী, এক জায়গায় ইন ব্যবহার করলাম, আরেক জায়গায় অ্যাট ব্যবহার করলাম। কেন করলাম? আমি লন্ডনে আছি, আই এম ইন লন্ডন, আর আমি নোয়াখালীতে আছি, আই এম অ্যাট নোয়াখালী। দেখেন, বড় জায়গার পূর্বে ইন বসাতে হবে, হ্যাঁ ইউ ক্যান সি, বড় জায়গা হলে ইন বসাতে হবে, আর ছোট জায়গা হলে অ্যাট বসাতে হবে। আমি নোয়াখালীতে আছি, আই এম অ্যাট নোয়াখালী, আমি বাড়িতে আছি, আই এম অ্যাট হোম, আমি অফিসে আছি, আই এম অ্যাট অফিস, আম অ্যাট অফিস, আমি হাসপাতালে আছি, আম অ্যাট হসপিটাল। এই বাক্যগুলা আমরা যখন প্র্যাকটিস করব তখন মনে রাখবেন, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর একটা ভার্ব দিতে হবে, তারপর প্রেপোজিশন, তারপর নাউন। অর্থাৎ আই এম ইন আমেরিকা, আই এম ফ্রম আমেরিকা, আই এম ফ্রম ঢাকা, আই এম ইন বাংলাদেশ। এই বাক্যগুলা কিন্তু আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর প্রেপোজিশন। ওই একই বাক্য আমরা পাস্ট টেন্সে যখন বলবো, যদি বলা হয় আমি আমেরিকাতে ছিলাম, আমি লন্ডনে ছিলাম, আমি ঢাকায় ছিলাম, এই বাক্যগুলো শুধু অ্যামিজারের পরিবর্তে অজয়ের ব্যবহার করবেন। যেমন দেখেন, আমি বাংলাদেশে ছিলাম কোনো একটা সময়, এখন হয়তো নাই, আই ওয়াজ ইন বাংলাদেশ। আমি লন্ডনে ছিলাম, আই ওয়াজ ইন লন্ডন। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। দেখেন, যারা প্রবাসীরা ক্লাস করছেন, স্পোকেন ইংলিশ বা যাই বলেন না কেন, গ্রামার বলেন না কেন, এই রুলগুলো যদি প্র্যাকটিস না করেন, আপনারা কখনোই পারবেন না। ডিরেক্ট টিচারের কাছে গিয়ে আপনাদের পড়ার সুযোগ নাই, আপনাদেরকে এই রুলগুলা মুখস্থ করতে হবে। আমি টেন্সের যে রুলগুলা দেখিয়েছি, এইগুলা মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না, বুঝে বুঝে করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, সংজ্ঞা শিখে কোনো লাভ নেই। আপনাদেরকে প্র্যাকটিক্যাল এইভাবে করতে হবে। আমি স্কুলে যাই, কি হবে? আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, কি হবে? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। একেবারে একটা সহজ নিয়ম এখানে আপনারা করতে পারেন। কিভাবে? যখন আপনারা নেগেটিভ করবেন সাবজেক্ট অনুসারে, কোন টেন্সের নেগেটিভ? প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করার সময় সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট। তো আই হচ্ছে ফার্স্ট পারসন, এখানে ডু নট হয়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। এখানে দেখেন, এই গো ভার্বটাকে চেঞ্জ করে আপনি অন্যভাবেও নিতে পারেন। এখানে আপনি প্লে দিতে পারেন, অ্যাক্ট দিতে পারেন, সিং দিতে পারেন, রাইড দিতে পারেন, কত রকমের ভার্ব আছে, ক্যাচ দিতে পারেন। যদি বলা হয় তারা মাছ ধরে, এই বাক্যগুলা কি হবে বলেন তো? তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। যদি বলি তারা মাছ ধরে না, দে ডোন্ট ক্যাচ ফিশ, কি হবে বলেন? দে ডোন্ট ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে? ডু দে ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে না? ডোন্ট দে ক্যাচ ফিশ। দেখেছেন, বাক্যগুলা কিন্তু এইভাবে চেঞ্জ করতে হয়। গো ভার্ব দিয়ে যদি বলা হয় গো, তাহলে গোটাকে শুধু আমরা গো রাখবো কেন? আমরা এই রুলটা শিখে আমরা আরো অনেক রুল দিয়ে কথা বলতে পারি। ক্যাশ আনতে পারি, প্লে আনতে পারি, হ্যাঁ, আমরা পেইন্ট আনতে পারি, যত রকমের ভার্ব আছে। এর জন্য আমাদেরকে প্রথমে, আমি অনেক দিন থেকে আপনাদের দিয়েছি, প্রত্যেকদিন এটা দেয়, আজকেও দিব। এই দেখেন ভার্ব ফর্ম, এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করলে ওই জায়গাটা আপনার অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। ওই জায়গাটা অটোমেটিকলি, সূত্র শিখলে অঙ্ক অটোমেটিকলি কিন্তু মিলে যায়। সূত্র শিখলে অঙ্ক মিলে যায়। কিভাবে মেলে দেখেন, যদি বলা হয় এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মুখস্থ করেন, এবার ওই ধরনের কোন বিষয় যখন সামনে আসবে, ওই সূত্রটা বসিয়ে দিলে অঙ্কটা মিলে যায়।
এখানে যদি বলা হয় আমি ভাত খাই বা আমি খাই, আই ইট, কি হবে বলেন? আই ইট। এইটা দিয়ে করেন, দেখেন ওপেন মানে হচ্ছে খোলা। যদি বলা হয় আমি খুলি, আই ওপেন। আর যখন বলবেন আমি খুলেছিলাম, তখন কি হবে? আই ওপেন্ড। কি হবে বলেন? আই ওপেন্ড, আমি খুলেছিলাম। আমি খুলেছি, আই হ্যাভ ওপেন্ড। কি হবে বলেন? আই হ্যাভ ওপেন্ড, আমি খুলেছি। আমি খেয়েছি, আমি গিয়েছি, তখন আপনাকে ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হবে। কোনটা ব্যবহার করতে হবে বলেন? ভার্বের ভি থ্রি। যদি বলি পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্য, আমি চিঠিটা লিখেছিলাম, কি হবে? আই রাইট এ লেটার দিলে হবে? বাক্যটা তো তখন হবে আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখি। কিন্তু যখন বললাম আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, কি হবে বলেন? আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি সেখানে গিয়েছিলাম, আই গো, আই গো দেয়ার, আমি সেখানে যাই। কিন্তু কি বলেছি, আমার কথাটা হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। এখন গো ভার্বের পাস্ট ফর্ম বা এই ভি টু ফর্ম হচ্ছে ওয়েন্ট। এইটা যদি আপনি না জানেন, আপনি তো বাক্যটা করতে পারবেন না। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, কি হবে বলেন? আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে যাইনি, আই ডিড নট গো দেয়ার। অর্থাৎ এইভাবে আমাদেরকে বাক্য বৃদ্ধি করতে হবে। দেখেন আমি এইটা একটু আসি, এখানে আপনারা একটু করবেন আজকে, আমি দেখবো সেন্টেন্স ট্রান্সলেশন কত ছিল। আমি আপনাদের জন্য একটা নির্ধারণ করে দেই, সেইটা করতে থাকবো। এইটা দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 5। এখান থেকে আমাদের ফিউচার টেন্স সম্পর্কে একটা পরীক্ষা হয়ে যাবে ছোটখাটো। আমরা ফিউচার টেন্সটা কতটা পারি? সে মাছ ধরিতে থাকবে, এগুলা কোন টেন্স বলেন তো? এইগুলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতে থাকবো, সে বাড়ি যেতে থাকবে, তারা সিনেমাটি দেখতে থাকবে, রহিম গান গাইতে থাকবে। তো এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলবো? যারা বলছেন বা যারা নূতন, তারা বাদে আমি দেখতে চাচ্ছি, সরি, যারা কথা বলেন তাদের বাদে নতুন যারা, তারা একটু সামনে আসবেন প্লিজ। আনমিউট করবেন, আমি এখান থেকে একটু নাম ধরে ধরে বলছি। তানিয়া ইসলাম, প্লিজ আপনি এই বাক্যগুলো একটু অনুবাদ করবেন বাংলা থেকে ইংলিশে। তানিয়া ইসলাম, শুনতে পারছেন? বলেন, সে মাছ ধরিতে থাকবে, কি হবে? সে মাছ ধরিতে থাকবে। হ্যাঁ, হি উইল বি ক্যাচিং। থ্যাংক ইউ, আপনার টেন্স সম্পর্কে ধারণা আছে। পরের গুলো বলে যান। তারা মাঠে খেলিতে থাকবে। They will be playing. They will be playing in the field. আচ্ছা, এটা নেগেটিভ কি হবে বলেন তো? এটা নেগেটিভও বলেন, তারা মাঠে খেলিতে থাকবে না। They won't be playing in the field. থ্যাংক ইউ, উইল নট কে আমরা ওয়ন্ট বি বলবো, ওয়ন্ট। থ্যাংক ইউ। তারপর মা কুরআন পড়তে থাকবেন। Mother will be reading. না, রিসাইটিং, এখানে পাঠ করা। পড়তে দিলে রিডিং না, এখানে রিসাইটিং বলবেন। মাদার উইল বি রিসাইটিং দা হোলি কুরআন। দা হোলি কুরআন। সে চারা গাছগুলা পানি দিতে থাকবে। হি উইল বি গিভিং ওয়াটার চারা গাছ প্লান্ট। হ্যাঁ, হি উইল বি গিভিং ওয়াটার টু দা প্লান্ট, চারা গাছগুলোতে। এখানে টু দিতে হবে একটা। তারপর লিলি কি ইতিহাস পড়বে? এটা দেখেন আবার টেন্স কোন টেন্সে করবেন, এটা কিভাবে করা যায়? লিলি কি ইতিহাস পড়বে? এটা ফিউচার ইনডেফিনিট। লিলি কি ইতিহাস, উইল লিলি রিড স্টোরি। উইল লিলি রিড স্টোরি, এটা কি হয়েছে? আর কেউ বলবেন? তানিয়া ইসলাম, তা সে কি ঠিক বলেছে না সঠিক বেঠিক বলেছে বলেন তো? এটা কি ভুল? রিডিং দ্য স্টোরিজ। আচ্ছা, এইটা দিয়ে তানিয়া, হ্যাঁ আপনি একটু বলবেন লিলি কি ইতিহাস পড়বে? এটা তো ইন্টারোগেটিভে রয়েছে। এইটার চারটা বাক্য আপনি বলেন তো, চারটা বাক্য যে লিলি ইতিহাস পড়বে, লিলি ইতিহাস পড়বে না, লিলি কি ইতিহাস পড়বে, লিলি কি ইতিহাস পড়বে না। এই হ্যাঁ, উইল বি রিডিং কি হবে? আমি দেখছি প্লিজ। লিলি উইল রিড। হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। রিড হওয়ার কথা। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, অবশ্যই উনি ভুল বলেছেন। এখানে হচ্ছে আমি যদি প্রথমে অ্যাফার্মেটিভ বাক্যটা গঠন করি, লিলি রিড হবে না। ইয়েস, অবশ্যই উনি ভুল বলেছেন। অর্থাৎ লিলি ইতিহাস পড়বে, লিলি উইল রিড হিস্ট্রি। লিলি ইতিহাস পড়বে না, লিলি ওন্ট।
থ্যাংক ইউ। লিলি ওন্ট রিড হিস্ট্রি। লিলি কি ইতিহাস পড়বে? উইল লিলি রিড হিস্ট্রি? আর লিলি কি ইতিহাস ইতিহাস পড়বে না? ওন্ট লিলি রিড হিস্ট্রি? আমি সূত্রটা দেখিয়ে দিয়েছিলাম আপনারা যারা প্রথম ক্লাসে ছিলেন কিভাবে। এখানে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। লিলি ইতিহাস পড়বে, লিলি উইল রিড হিস্ট্রি। আর লিলি ইতিহাস পড়বে না, তখন ওই উইল কে উইল নট করব, যেটাকে ওন্ট বলা হচ্ছে। আর যখন ইন্টারোগেটিভ করব, একেবারে সহজ, ওই উইলটাকে সবার প্রথমে আনতে হবে। সিস্টেমটা যে বুঝবে সে এই ফিউচার ইনডেফিনিট টেন্সের পৃথিবীর সব বাক্য পারবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হুম আমি ভাবছি পড়তে থাকবে বলেছি, কন্টিনিউয়াস টেন্সে বলতে না, কন্টিনিউয়াস টেন্সে বলবেন না। এখানে দেখেন আমি আরেকটু বলি, এই জায়গাগুলো আমরা এখনো, হ্যাঁ, এই জায়গাগুলো আমরা এখনো কিন্তু ক্লিয়ার করতে পারিনি। কি জানেন, আমি টেন্স প্রত্যেকদিন করাই, তারপরও দেখেন আপনি বলছেন যে স্যার আমি ভেবে নিয়েছি লিলি ইতিহাস পড়তে থাকবে। কন্টিনিউয়াস টেন্সে আপনি কেন ভাববেন? কন্টিনিউয়াসে ভাবার তো কোনো অবকাশ নাই। এখানে আমার ভার্বটা কি রয়েছে, ক্রিয়া কোনটা? লিলি ইতিহাস পড়বে, আমি ভাত খাইবো, সে স্কুলে যাইবে, সাধারণভাবে যাবে, সাধারণভাবে খাবে। এগুলা তো ফিউচার ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বলেন? ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের যে কোনো টেন্স চিনতে গেলে, আইডেন্টিফাই করতে গেলে আপনাকে তো ভার্ব খেয়াল করতে হবে। তো আপনি ভার্ব খেয়াল করেননি, আপনি ভার্ব খেয়াল করেননি। দেখেন যারা বেসিকে খুবই দুর্বল, আমি তাদেরকে এই সুযোগটা দিয়ে থাকি। মাসের প্রথমে এবং শেষের দিকে কিন্তু এই সুযোগটা থাকে। যারা এখানে প্রবাসে থেকে ক্লাস করছেন, এই যে দেখেন একজন কেবল বলল লিলি ইতিহাস পড়বে বা লিলি কি ইতিহাস পড়বে, ওই জায়গাটা উনি ভেবে নিয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর অর্থ কি দাঁড়ায়? উনি কিন্তু এখনো টেন্স ভালো ক্লিয়ার না। আর টেন্স যদি আপনি ভালোভাবে ক্লিয়ার না করতে পারেন, আবারও শুনে নেন, আপনি অন্য অন্য জায়গায় কিচ্ছু পারবেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দাঁড়িয়ে আছে টেন্সের উপরে। একটা জুতা দেখেছেন, জুতার নিচে কি থাকে? সোল। জুতার তলে সোল থাকে। তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সরি, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে বলা হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। তো যারা বেসিকে দুর্বল, এখানে নতুন স্টুডেন্ট যারা জয়েন হয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্লাস করছেন, আমি তাদের যে এই অফারটা দিতে চাই, আমার নাম্বারটা একটু নিয়ে রাখবেন প্লিজ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পার্সোনাল ভাবেও ক্লাস করতে পারবেন। কারণ একটা ব্যাচের ভিতরে দেখেন, আমি এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে ক্লাস নিচ্ছি আজ দীর্ঘ 5 মাস যাব। তো এইখানে আমি পড়াতে পড়াতে যে জায়গাটাতে চলে আসছি, এখন তো আমি বেসিকে বা ব্যাকে ফিরতে পারবো না। পারবো? তো আপনারা যারা বেসিকটা ভালোভাবে শিখতে চান, টেন্স বা তারও প্রি বেসিক যেগুলাকে বলা হয়, তারা আমার পার্সোনাল ব্যাচগুলোতে স্পোকেন থেকে শুরু করে খুব ভালোভাবে শিখতে পারবেন। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি শিখতে চান এবং বেসিকটা 1 মাসের ভিতরে খুব ক্লিয়ার করতে চান, আমার সঙ্গে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। এবং আমি যে শিটগুলো আপনাদেরকে পড়াচ্ছি, পিডিএফ ফাইলগুলা, এর প্রত্যেকটা ফাইল কিন্তু আমাদের যে বইটা রয়েছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে সিকুয়েন্স অনুসারে ধারাবাহিকভাবে কিন্তু সাজানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার। অনেকেই এখানে বই নিয়েছেন। আর যারা বইটা নিতে চান, তারা আমার এই নাম্বারটা একটু সংগ্রহ করে রাখবেন। আমার নাম্বারে ফোন দিলে হোম ডেলিভারিতে বই আপনাদের হাতে পৌঁছে যাবে। বাংলাদেশের যেখানে, যে উপজেলা, যে গ্রামে আপনার বাসা হোক না কেন, বই কিন্তু আপনার হাতে চলে যাবে। তো একটা বই, একটা হার্ড কপি যদি আপনার হাতে থাকে, এটা একটা দলিল। একটা বই থাকা অর্থ কি জানেন? আপনি যে কোনো সময় টেন্স মনে নাই, আপনি বইটা মেলে টেন্স পড়তে পারতেছেন। মডাল ভার্ব আপনার মনে আসতেছে না, মডাল ভার্বটা আপনি পড়ে নিতে পারতেছেন। অনেক সময় কিন্তু পিডিএফটা পড়া হয় না, বিভিন্ন কারণে পড়া হয় না, কিন্তু ঘরে বা বাসায় যদি একটা বই থাকে, বইটা দেখে আপনারা পড়তে পারবেন, শিখতে পারবেন। তো দেখেন এই যে জায়গাটা দেখাচ্ছি, আমার এই নাম্বারটা একটু নিয়ে রাখবেন। আর এই ক্লাসটা ভালোভাবে করেন, প্রত্যেকদিন ক্লাস করবেন, দেখবেন আমার এই যে বিষয়গুলো আমি শিখাই, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য প্রয়োজন। আমি এই যে জায়গাটাতে আপনাদের দেখাচ্ছিলাম, একটু আসি এখানে। আমি বাংলাদেশে ছিলাম, আই ওয়াজ ইন বাংলাদেশ। আমি লন্ডনে ছিলাম, আই ওয়াজ ইন লন্ডন। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি নোয়াখালীতে ছিলাম, আই ওয়াজ এট নোয়াখালী। যেমন আমার বাসা হচ্ছে খুলনা ডুমুরিয়া, কি বলতে হবে? আই লিভ ইন খুলনা। আই লিভ ইন খুলনা। খুলনা একটা বড় জায়গা, এর পূর্বে প্রেপোজিশন ইন দিতে হবে। কিন্তু আমি যদি বলি আমার বাসা ডুমুরিয়া বা আমি ডুমুরিয়ায় বাস করি, আই লিভ ইন ডুমুরিয়া দিলে হবে না, এটা ভুল হবে। আই লিভ অ্যাট ডুমুরিয়া। কি বলতে হবে বলেন? আই লিভ অ্যাট ডুমুরিয়া, কারণ ডুমুরিয়া খুলনার তুলনায় একটা ছোট জায়গা। হুম তারপর দেখেন এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, এরপর নো প্লাস প্লুরাল নাউন। সাবজেক্ট প্লাস
হ্যাজ বা হ্যাভ প্লাস নো প্লাস প্লুরাল নাউন। যেমন আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস। আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার কোনো ভালো বন্ধু নেই, আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ড। আমার কোনো বোন নেই, আই হ্যাভ নো সিস্টার। আমার কোনো সন্তান নেই, আই হ্যাভ নো চিলড্রেন। আমার কোনো টিকিট নেই, আই হ্যাভ নো টিকেট। এটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর নো, তারপর প্লুরাল নাউন। মনে রাখবেন, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বই নেই, তার মানে কি প্রথমে করতে হবে আই হ্যাভ, আর তারপর নো দিতে হবে। আই হ্যাভ নো বুকস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ নো সিস্টার্স। এগুলা করতে হবে। এরপর দেখেন, তার সাথে বাজি ধরিও না, আমাকে ভুলে যেও না, আতঙ্কিত হয়েও না, চিন্তা করো না, ছেড়ে দিও না। এই ধরনের বাক্যগুলো কিভাবে আমরা কমপ্লিট করব? এই বাক্যগুলো করতে গেলে প্রথমে ডোন্ট আনতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা বলতে পারেন, আতঙ্কিত হইও না। হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, বা ঝড় শুরু হলো, বা কোথাও একটা গন্ডগোল শুরু হলো, আপনি কাউকে বলছেন ডোন্ট প্যানিক। চিন্তা করিও না, ডোন্ট ওয়ারি। শ্রেণীকক্ষে থুতু ফেলিও না, হ্যাঁ, ডোন্ট স্পিট ইন দ্য ক্লাসরুম। কি হবে? ডোন্ট স্পিট ইন দ্য ক্লাসরুম। ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। একজন একটা দুইটা পরীক্ষা দিয়েছে, চাকরির পরীক্ষা, চাকরি পায়নি, আপনি তাকে সাহস দিয়ে বলছেন প্লিজ ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ রিডিং, পড়া ছেড়ে দিও না। দ্বিধা করিও না, ডোন্ট হ্যাজিটেট। তাকে বিরক্ত করিও না, কি হবে? ডোন্ট বোদার হিম। সময় অপচয় করো না, ডোন্ট ওয়াস টাইম। ডোন্ট ওয়াস টাইম, সময় অপচয় করো না। দেখেন এই বাক্যগুলা কিন্তু আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এইটা ব্যবহার করে করব। এরপর দেখেন, আমি এই যে বাক্যগুলা বলছি একটু হিসাব করে দেখেন, প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের এই বাক্যগুলা বলার প্রয়োজন পড়ে। অধৈর্য হইও না, ডোন্ট বি ইম্প্যাশেন্ট। অসৎ হইও না, কাউকে আপনি উপদেশ দিচ্ছেন যে অসৎ হইও না, ডোন্ট বি ডিসঅনেস্ট। অশিক্ষিত হইও না, ডোন্ট বি আনএডুকেটেড। ডোন্ট বি আনএডুকেটেড। নিরক্ষর হইও না, ডোন্ট বি ইলিটারেট। আপনি কোনো টেন্স ব্যবহার করে কি এইগুলা বলতে পারবেন? তো টেন্সের পাশাপাশি আমাদের এই রুলগুলা অবশ্যই অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু কথা বলা যাবে না। অধৈর্য হইও না, ডোন্ট বি ইম্প্যাশেন্ট। অসৎ হইও না, ডোন্ট বি ডিসঅনেস্ট। বিচলিত হইও না, ডোন্ট বি নার্ভাস। হতাশ হইও না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। দেখেছেন? তাহলে এখানে প্রথমে ডোন্ট আনতে হবে, তারপর বি ব্যবহার করতে হবে, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন। আচ্ছা, তারপর একটু দেখি, লেট প্লাস অবজেক্ট ব্যক্তিবাচক হবে। লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। যেমন দেখেন, আমাকে বাঁচতে দাও, আমাকে ভাবতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে কাজটি করতে দাও, তাকে কাজটি শুরু করতে দাও, তাকে গানটি গাইতে দাও। আমরা কিন্তু এই ধরনের কথা আমাদের বলার প্রয়োজন পড়ে, ভেবে দেখবেন। তো এই কথাগুলো আমরা কিভাবে করব? প্রথমে লেট আনতে হবে। লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার করা হয়। যেমন আমাকে বাঁচতে দাও, লেট মি গিভ। আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। আমাকে পড়তে দাও, লেট মি রিড। আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি শুরু করতে দাও, লেট হিম স্টার্ট দ্য ওয়ার্ক। আমাকে ভিতরে আসতে দিন। আপনি ভাইবা বোর্ডে ভাইবা পরীক্ষা দিতে গিয়েছেন, অনেক সিরিয়াল, আপনি বাইরে থেকে দরজায় দাঁড়িয়ে স্যারকে বলছেন স্যার প্লিজ লেট মি কাম ইন, প্লিজ লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দিন। আমাকে সেখানে যেতে দেওয়া হোক, বা আমাকে সেখানে যেতে দাও, লেট মি গো দেয়ার। গরুটিকে মাঠে যেতে দাও, লেট দ্য খাও গো টু দ্য ফিল্ড। তাহলে দেখেছেন এই কথাগুলা আমরা কিন্তু জানতাম না, আমরা এখন পড়ে এইগুলা জানতে পারছি যে কিভাবে এই বাক্যগুলো তৈরি করব। এরপর একটা রুল আছে দেখেন, ডোন্ট প্লাস লেট, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম, তারপর অন্য অবজেক্ট যদি থাকে। যেমন তাকে এখানে যেতে দিও না, তাকে এখন যেতে দিও না, কি হবে? ডোন্ট লেট হিম গো নাও। তাকে সেখানে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো দেয়ার। তাকে এখনই যেতে দিও না, ডোন্ট লেট হিম গো অ্যাট ওয়ান্স। তাকে একা যেতে দিও না, ডোন্ট লেট হার গো অ্যালোন। শিশুটিকে বাইরে যেতে দিও না। মনে করেন বাইরে বর্ষা হচ্ছে, বৃষ্টি পড়ছে, আপনি বলছেন যে শিশুটিকে বাইরে যেতে দিও না, কিভাবে বলবেন? ডোন্ট লেট দ্য চাইল্ড গো আউট। ডোন্ট লেট দ্য চাইল্ড গো আউট। দেখেন এই বাক্যগুলো শিখে শুধু যে এই স্ট্রাকচার দিয়ে এই কয়টা বাক্য তৈরি করা যায় তা কিন্তু না।
এখান থেকে আপনারা আরো অনেক বাক্য তৈরি করবেন। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই বাক্যগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এইগুলা করার পরে আমার এই নাম্বারটা নিয়ে রাখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা হোমওয়ার্ক গুলো পাঠাবেন। কিভাবে পাঠাবেন? এই যে যেমন একটা বাক্য, আই গো টু স্কুল, কি বললাম? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? এইখানে আপনারা গো এর পরিবর্তে রাইট ব্যবহার করতে পারেন। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। এখানে বলছে যে আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? এটা করবেন, আমি কি একটি চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার? দেখছেন, কথা বলতে গেলে আমাদের এই ধরনের বাক্য কিন্তু প্রতিনিয়ত প্রয়োজন হয়। তো এখানেও সেই বাক্যগুলো আপনাকে শিখতে হবে, শিখে এইখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। তাকে এখন যেতে দিও না, ডোন্ট লেট হিম গো নাও। তাকে সেখানে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো দেয়ার। তাকে এখনই যেতে দিও না, ডোন্ট লেট হিম গো অ্যাট অনস। তাকে টিভি দেখতে দিও না, ডোন্ট লেট হিম ওয়াচ টিভি। এটা হচ্ছে ডোন্ট এর পরে লেট, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। এরপর একটা বাক্য দেখব, যেমন আমি কাজটি করতে পারবো, আমি নদীতে সাঁতার কাটতে পারবো। এই ধরনের কথাগুলা আমরা কি স্ট্রাকচার ব্যবহার করব? সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু। কি করতে হবে? সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। অ্যাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম, আমি কাজটি করতে সক্ষম। কিভাবে এই কথাটা বলবেন? আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি নদীতে সাঁতার কাটতে পারবো, আই উইল বি অ্যাবল টু সুইম ইন দ্য রিভার। আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো, আই উইল বি অ্যাবল টু সুইম ভেরি ফাস্ট। আমি সাইকেল চালাতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু বা অ্যাবল টু রাইড আ বাইসাইকেল। আমি অঙ্কটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য সাম। দেখেছেন? আমি ইংরেজি শিখতে পারবো, দেখেন অনেকেই এখানে ইংরেজি শেখার জন্য আমার ব্যাচে এসেছেন, তাই না? তো আমি ইংরেজি শিখতে পারবো, কি হবে? আই উইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি বলতে পারবো, I will be able to speak English. I will be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো, আমি কাজটি করতে পারবো। আমি কোরআন পড়তে পারবো, I will be able to recite the Holy Quran. আমি গাড়িটি চালাতে পারবো, I will be able to drive the car. তাহলে এই বাক্যগুলো কিভাবে করব? সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এই রুলগুলো শিখে শুধু এখানে যে বাক্যগুলো আছে এইগুলা করলে হবে না, আপনাদের হোমওয়ার্ক থাকবে, এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করবেন। এই নতুন বাক্য করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। লেখার প্রয়োজন নাই, আপনারা বলবেন, মুখে বলবেন, ফোনে রেকর্ড করবেন, করে সেইটা পাঠাবেন। আমরা এখানে অনেকেই রয়েছি, বিভিন্ন বড় বড় জবে রয়েছি, তাই না? এখানে যারা প্রবাসীরা রয়েছেন, অনেক পরিশ্রম করতে হয় প্রবাসে, আপনাদের তারপরে বাসায় এসে এইগুলো লেখার মতো সময় থাকে না। তো মুখে বলে রেকর্ড করে পাঠাবেন, আমি ভুল হলে সংশোধন করে পুনরায় আমি সেটা দেখিয়ে দিব। নেক্সট রুল একটু দেখা যাক। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আপনি পড়ার টেবিলে বসেছেন, আপনি বিসিএস ক্যাডার হতে চান, মনে মনে নিজেকে নিজে বুঝাচ্ছেন যে আমাকে কঠোর পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি হার্ড, I have to work hard. I have to do the work. I have to wait for him. I have to attend the seminar. I have to build career. I have to go to work. এখানে দেখেন সাবজেক্ট বারবার আই ব্যবহার না করে আপনারা অন্য কিছু করতে পারেন। I have to work hard এইটা না দিয়ে he has to work hard এইটা দিলেও কিন্তু হবে। I have to do the work এইটা না দিয়ে they have to do the work। এই বারবার আই ব্যবহার না করে এখানে অন্য কিছুও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? হি ব্যবহার করতে পারবেন, সি ব্যবহার করতে পারবেন, দে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনাদেরকে প্রচুর পরিমাণে সাবজেক্ট চিনতে হবে আর ভার্ব চিনতে হবে। ভার্বের ভিতরে কি চিনতে হয় বলেন তো? ভার্বের ভিতরে মুখস্থ করতে হবে ভার্বের ভোকাবুলারি, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। কি বলা হয় বলেন? কনজুগেশন অফ ভার্ব। যেমন দেখেন রিসিভ মানে গ্রহণ করা, যদি বলা হয় আমি তার টাকাগুলো গ্রহণ করি, আই রিসিভ হিজ মানি, আই রিসিভ হিজ মানি। কিন্তু যদি বলা হয় আমি তার টাকাগুলো গ্রহণ করেছিলাম, আমি তার টাকাগুলা গ্রহণ করেছিলাম, কি হবে? তখন কি রিসিভ ব্যবহার করলে হবে? নো,
তখন আমার এই ভার্বের V2 ফর্মটা অবশ্যই জানা লাগবে। আই রিসিভড হিজ মানি, আই রিসিভড হিজ মানি, আমি তার টাকা গ্রহণ করেছিলাম। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবেন তখন কিন্তু আপনাকে এই রিসিভড এর সঙ্গে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করতে হবে। আই হ্যাভ রিসিভড হিজ মানি, কি হবে? আই হ্যাভ রিসিভড হিজ মানি, আমি তার টাকা গ্রহণ করিয়াছি বা করেছি। এই যে দেখেন V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা করে ফর্ম যদি জানা না থাকে আপনি কথা বলতে পারবেন না। প্রথমে আপনাকে ভোকাবুলারি মুখস্থ করতে বলা হয়। ভোকাবুলারি বলতে কি বুঝি আমরা বলেন তো? ভোকাবুলারি বলতে মূলত আমরা এই ভার্বের ভোকাবুলারি গুলা বুঝি। ভার্বের ভোকাবুলারি মুখস্থ করার অর্থ হলো আপনি ইংরেজিতে কথা বলা শিখে গেছেন। যদি বলা হয় আমি যাই, আই গো, কিন্তু যখন বলবো আমি গিয়েছিলাম তখন কি হবে? তখন কি আই গো বললে হবে? আই ওয়েন্ট, কি বলতে হবে বলেন? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কিন্তু যদি বলা হয় আমি গিয়েছি, আমি গিয়েছি, তখন কি হবে? আই হ্যাভ গন, তখন কি হবে? গো দিলেও কাজ হবে না, ওয়েন্ট দিলেও কাজ হবে না, গন দিলেও কাজ হবে না, সরি গন দিতে হবে, গো এবং ওয়েন্ট হবে না, গন, আই হ্যাভ গন। যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, কি হবে বলেন? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। সে বাড়ি গিয়েছে, হি হ্যাজ গন হোম। সে একটা ছবি এঁকেছে, এই দেখেন ড্র মানে ছবি আঁকা, ড্র, ড্রিউ, ড্রন, হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছে। যদি বলতাম সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। তো দেখেন এই রুলগুলো আমরা শিখবো। তো আমরা এখানে আরো কয়েকটা রুল একটু দেখি। যেমন একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমাকে কাজটি করতে হবে অর্থাৎ যেতে হবে, খেতে হবে, এমন থাকলে হ্যাভ টু ব্যবহার করব, তাই না? এরপরে আরেকটা দেখব, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আমাকে কাজটি শেষ করতে হয়, তাকে সেখানে যেতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়, এই ধরনের বাক্যগুলো আমরা এম টু ইজ টু আর টু ব্যবহার করব। সাবজেক্টের পরে এম টু ইজ টু আর টু ব্যবহার করব। যেমন আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আই অ্যাম টু ওয়ার্ক হার্ড। আমাকে কাজটি শেষ করতে হয়, আই অ্যাম টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে ইংরেজি শিখতে হয়, আই অ্যাম টু লার্ন ইংলিশ। তাকে ইংরেজি শিখতে হয়, হি হ্যাজ টু লার্ন ইংলিশ। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। দেখেন একদিনে যদি আমরা অনেকগুলা রুল শিখি আমাদের ব্রেনে মাথায় এগুলা থাকবে না, অনেক প্রেসার পড়ে যাবে। তো আজকে যে রুলগুলো আপনাদেরকে দেখালাম এই রুলগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং আমি দেখব, এটাও একটা পরীক্ষা, কে কত দ্রুত আমার এই নাম্বারে বাড়ির কাজগুলো হোমওয়ার্ক গুলো পাঠাতে পারে। এইখান থেকে হোমওয়ার্ক পাঠাতে পারেন, অথবা দেখেন সেন্টেন্স ট্রান্সলেশন এই ডে 5টা সবাই একটু করবেন, কেননা এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে আমাদের অনেকেরই সমস্যা থেকে যায়। সে মাছ ধরিতে থাকবে, তারা মাঠে খেলিতে থাকবে, মা কোরআন পড়তে থাকবেন, হ্যাঁ ফলটি কি তাজা হবে না, আমি গান গাইতে থাকবো। অর্থাৎ এখানে নেগেটিভও করা শিখতে হবে, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সবকিছুই শিখতে হবে। তো এই কাজগুলা করে আমাকে হোমওয়ার্ক হিসাবে আমার এই নাম্বারে পাঠাবেন। আর যারা এখানে প্রবাসী রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্লাস করছেন, স্পোকেন করতে চাচ্ছেন, দ্রুত ফ্লুয়েন্ট হতে চাচ্ছেন, আমার এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। 3 থেকে 4 জন বা 5 জনের ব্যাচে পড়তে পারবেন। আর স্পিক ইংলিশ উইথ সোনামুখ আমাদের যে গ্রামার বইটা রয়েছে ইংরেজি শেখার জন্য, আমি মনে করি একটা যুগান্তকারী বই হবে এটা। তো যারা অর্ডার করতে চান আমার এই নাম্বারে শুধু ফোন দিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার বলবেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনাদের হাতে বইটা পৌঁছে যাবে, ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিলেও হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ।